শহরের কোলাহল থেকে দূরে, যেখানে মিউনিসিপ্যালিটির ময়লা ফেলার ডাম্পিং গ্রাউন্ডের দুর্গন্ধ বাতাসকে ভারী করে রাখে, সেখানে একটি ছোট ঝুপড়ি ঘরে বাস করে অয়ন। পেশায় সে শহরের সবচেয়ে বড় লাইব্রেরির একজন সাধারণ বুক বাইন্ডার বা বই বাঁধাইকর। ছেঁড়া বই আঠা আর সুতো দিয়ে সেলাই করাই তার কাজ। তার পরনে সবসময় একটা তালিমারা ফতুয়া আর চোখে মোটা ফ্রেমের চশমা। অয়ন কথা বলে খুব কম, আর যখন বলে, তার তোতলামির কারণে লোকে তাকে নিয়ে হাসাহাসি করে। উপহাসের পাত্র আড়ালে থাকা সত্যি অয়নের স্ত্রী রিয়া। রিয়া একটি বেসরকারি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, সুন্দরী, আধুনিকা এবং উচ্চাকাঙ্ক্ষী। তাদের বিয়েটা ছিল এক অদ্ভুত সমাপতন। রিয়ার বাবা মারা যাওয়ার আগে অয়নের বাবার কাছে ঋণী ছিলেন, আর সেই ঋণ শোধ করতেই অয়নের মতো এক অপদার্থ মানুষের হাতে মেয়েকে তুলে দিয়েছিলেন। রিয়া অয়নকে সহ্য করতে পারে না। তার কাছে অয়ন মানেই এক লজ্জা। অফিসের কলিগদের কাছে সে পরিচয় দেয় অয়ন একজন রিসার্চ স্কলার, যে বাড়িতে বসে কাজ করে। কিন্তু সত্যিটা যখন সামনে আসে, তখন রিয়ার অপমানের সীমা থাকে না। সেই কাল রাত্রি শহরের এক নামী ক্লাবে রিয়ার ব্যাংকের অ্যানুয়াল পার্টি ছিল। রিয়া না চাইলেও অয়নকে সঙ্গে নিতে হয়েছিল, কারণ রিয়ার বসের কড়া নির্দেশ ছিল সস্ত্রীক আসার। সেখানে অয়নের সাধারণ সাজপোশাক আর তোতলামি দেখে রিয়ার বস মৃগাঙ্কবাবু সবার সামনে তাকে অপমান করলেন। রিয়া, তোমার টেস্ট এত খারাপ জানলে তোমাকে আমি প্রমোশন দিতাম না। এই লোকটা তো বইয়ের ধুলো ছাড়া আর কিছু চেনে না। একে দিয়ে কি আর ঘর হয়? অয়ন মাথা নিচু করে হাসল। সে শুধু বলল, মৃগাঙ্কবাবু, সব বইয়ের মলাট দেখে ভেতরের গল্প বোঝা যায় না। সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। রিয়া রাগে সেখান থেকে অয়নকে ফেলে রেখে একাই বেরিয়ে গেল। ঝড় যখন দরজায় পরদিন রাতে গোটা শহরে রেড অ্যালার্ট জারি হল, খবর এলো আন্তর্জাতিক ড্রাগ কার্টেলের এক কুখ্যাত ডন জাগুয়ার শহরে ঢুকেছে। তার টার্গেট শহরের বড় একটি কনফারেন্স, যেখানে বিদেশি বিনিয়োগকারীরা আসছেন। রিয়া সেই কনফারেন্সের ফিন্যান্স ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল। হঠাৎ মাঝরাতে অয়নের পুরনো নকিয়া ফোনে একটা মেসেজ এলো, প্রজেক্ট ফিনিক্স, ইমিডিয়েট এক্সট্রাকশন রিকোয়ার্ড, টার্গেট স্পটেড অ্যাট সেক্টর ৫। মুহূর্তের মধ্যে বদলে গেল অয়নের চেহারা। সেই তোতলা ভীতু বই বাঁধাইকরের চোখে এখন হিমাঙ্কের নিচের শীতলতা। সে তার খাটের নিচের এক গোপন কুঠুরি থেকে বের করল কালো কার্বন ফাইবার স্যুট আর একটি অত্যাধুনিক হাই ফ্রিকোয়েন্সি ড্যাগার। অপারেশন শ্যাডো কনফারেন্স হলে তখন বিভীষিকা। জাগুয়ারের সশস্ত্র বাহিনী হোলটি দখল করে নিয়েছে। রিয়া আর তার দাম্ভিক বস মৃগাঙ্কবাবু তখন ভয়ের চোটে মেঝের ওপর পড়ে আছেন। জাগুয়ার রিয়ার গলায় বন্দুক ঠেকিয়ে যখন লাইভ ভিডিওতে সরকারের কাছে মুক্তিপণ দাবি করছে, ঠিক তখনই হোলের সব আলো নিভে গেল। অন্ধকারের বুক চিরে একটা অশরীরী ছায়া নেমে এলো। কোনো বন্দুকের আওয়াজ নয়, শুধু হাড় ভাঙার শব্দ আর যন্ত্রণার আর্তনাদ শোনা যেতে লাগল। ৫ মিনিটের মধ্যে আলো জ্বললে দেখা গেল জাগুয়ারের ১২ জন দুর্ধর্ষ কমান্ডো মেঝেতে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর স্টেজের ওপর দাঁড়িয়ে আছে এক কালো পোশাকধারী মাস্ক পরা মানুষ। জাগুয়ার কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? ব্ল্যাক ক্যাট নাকি র? মাস্কের আড়াল থেকে একটা গম্ভীর এবং স্পষ্ট কণ্ঠস্বর ভেসে এলো, যা তোতলামি মুক্ত। আমি সেই ধুলো যা তোমরা ঝেড়ে ফেলে দাও। আমি সেই সুতো যা দিয়ে আমি তোমাদের ভাগ্য সেলাই করি। পরিচয় এবং সমাপ্তি এক ঝটকায় জাগুয়ারকে কবজা করে নিল সেই রহস্যময় ব্যক্তি। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশের বিশাল বাহিনী এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এসে পৌঁছল। কমান্ডোরা এসে সেই মাস্ক পরা লোকটিকে স্যালুট করে বলল, থ্যাংক ইউ কোডনেম ফিনিক্স, আপনার জন্যই আজ দেশ রক্ষা পেল। রিয়া অবাক হয়ে দেখছিল সেই দৃশ্য। লোকটি যখন চলে যেতে উদ্যত, তখন তার পকেট থেকে একটা পুরনো বই বাঁধানোর আঠার কৌটো পড়ে গেল। রিয়া সেটি কুড়িয়ে নিল। তার মাথায় বজ্রপাত হল, এটি তো অয়নের। বাড়ি ফিরে রিয়া দেখল অয়ন আগের মতোই সেই ছেঁড়া ফতুয়া পরে মেঝেতে বসে একটা পুরনো অভিধান সেলাই করছে। রিয়ার চোখে জল। সে সামনে গিয়ে দাঁড়াল। অয়ন মাথা না তুলে তোতলাতে তোতলাতে বলল, রিয়া, পার্টিতে না বলে চলে এলে যে? তোমার বস কি রেগে গেছেন? রিয়া অয়নের পায়ের কাছে বসে পড়ল। সে বুঝতে পারল যে মানুষটি সারা দুনিয়ার নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে আসলে কতটা শক্তিশালী। সে কোনো পদমর্যাদার মুঘল নয়, সে এই মাটির আসল রক্ষক। রিয়া অয়নের সামনে নতজানু হয়ে বসে আছে,
কিন্তু অয়ন আগের মতোই নিস্পৃহ। তার আঙুলগুলো সুনিপুণভাবে সুতো টেনে অভিধানের পাতাগুলো এক করছে। ঘরের কোণে রাখা ড্রাম থেকে ডাম্পিং গ্রাউন্ডের পচা গন্ধটা আজ আর রিয়ার নাকে লাগছে না, বরং তার নাকে আসছে অয়নের ফতুয়া থেকে নির্গত হওয়া বারুদ আর পুরনো কাগজের এক অদ্ভুত মিশ্র ঘ্রাণ। মুখোশের আড়ালে নতুন জীবন। পরদিন সকালে রিয়ার ঘুম ভাঙল অয়নের তোতলানো ডাকে। রিয়া, চা খাবে? বানিয়েছি। রিয়া উঠে দেখল অয়ন ঠিক আগের মতোই অগোছালো। কাল রাতে দেখা সেই ফিনিক্সের সাথে এই বুকবাইন্ডারের কোনো মিল নেই। অফিসে যাওয়ার পথে রিয়া দেখল শহরের মোড়ে মোড়ে কাল রাতের সেই রহস্যময় বীরের কথা আলোচনা হচ্ছে। মৃগাঙ্কবাবু আজ অফিসে আসেননি। শোনা যাচ্ছে আতঙ্কে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রিয়া যখন তার ডেস্কে বসল, তার ইমেলে একটা অজ্ঞাত সোর্স থেকে ফাইল এলো। ফাইলটি খুলতেই তার রক্ত হিম হয়ে গেল। সেখানে মৃগাঙ্কবাবুর সাথে জাগুয়ারের গোপন লেনদেনের সব তথ্য রয়েছে। অর্থাৎ মৃগাঙ্কবাবু নিজেই ড্রাগ কার্টেলের সহযোগী ছিলেন। রিয়া বুঝতে পারল কাল রাতে অয়ন শুধু তাকে বাঁচায়নি, বরং সে দেশবিরোধী এক বিশাল চক্রকে উপরে ফেলেছে। শেষ চাল সেদিন সন্ধ্যায় রিয়া তাড়াতাড়ি বাড়ি ফিরল। সে ঠিক করেছে অয়নকে সব সত্যি বলবে। কিন্তু বাড়িতে ঢুকে সে দেখল অয়ন নেই। তার চিরচেনা সেই পুরনো বই বাঁধানো সরঞ্জামগুলোও উধাও। টেবিলের ওপর শুধু একটা ছোট চিরকুট আর একটা মেমোরি কার্ড রাখা। চিরকুটে লেখা, মলাট ছিঁড়ে গেলে গল্পের অস্তিত্ব থাকে না রিয়া। মৃগাঙ্কবাবুর সব তথ্য মেমোরি কার্ডে আছে, ওটা পুলিশকে দিও। তোমার ভবিষ্যৎ এখন নিরাপদ। আমি চললাম নতুন কোনো বইয়ের ছিন্ন পাতা সেলাই করতে। রিয়া পাগলের মতো ডাম্পিং গ্রাউন্ডের সেই ঝুপড়ি থেকে বের হয়ে এলো। দূরে মিউনিসিপ্যালিটির ধোঁয়ার আড়ালে সে একটা কালো রঙের স্পোর্টস বাইক স্টার্ট হওয়ার শব্দ শুনতে পেল। বাইকের আরোহীর পিঠে একটা বড় ব্যাগ, যাতে হয়তো কয়েকটা দামি অস্ত্র আর কয়েকটা পুরনো বই ঠাসা। সমাপ্তি